যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এই নতুন বাংলাদেশ আবির্ভূত করেছেন, তারা এখন রাজনীতির ময়দানে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টায় প্রতিনিয়ত দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে যাচ্ছেন। বলা বাহুল্য তাদের বেশিরভাগ শ্রোতা ছাত্রছাত্রী। আমি বলতেছি হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের কথা। তারা দুজনেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে। সবখানে যে খুব স্মুথলি কাজ করতেছে সেটাও না, কোথাও কোথাও বাধার সম্মুখীন হচ্ছে, কোথাও বাকবিধানটা হচ্ছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এটা হবেই। কারণ যখন বিপ্লব পেরিয়ে যায়, বিপ্লব পরবর্তী সময়ে মানুষের ক্ষমতা ভাগাভাগি, শাসনভার এবং দায়িত্ব নেয়ার ভাগাভাগি সব কিছুকে কেন্দ্র করে তখন কিন্তু বাকবিধানটা তৈরিই হয়, যেটা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে আমরা যে জাতি হিসেবে যেটা অর্জন করেছি, অনেকে বলার চেষ্টা করতেছে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি, এবং এটা বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠিত যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কিন্তু প্রশ্নের জায়গায় হলো, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এই বৈষম্য বিরোধী আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে, যে কারণে কিন্তু একটা বিপ্লব সৃষ্টি হয়েছিল। এখন যেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সেটা রাজনীতি করার একটা প্রয়াস। এই সত্যিকার অর্থে তারা কি বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব নিজেদেরকে ঘটাতে চায়? না, এই তত্ত্বাবধায়ক সরকার একটা কৌশলগত অস্ত্র হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করতেছে। সার্জিস ইসলাম এবং হাসানাত আবদুল্লাহ এই যে চষে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে এক প্রান্ত, তাদের অর্থের উৎস কোথায়? বিভিন্ন জায়গায় যে ভাঙচুর হচ্ছে, বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এই খরচটা বহন করতেছে কে? মানে আমার ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করতেছে। প্রথম দিকে তো খুবই ভালো লেগেছিল যে যুবক শ্রেণীর লোকেরা রাজনীতিতে পদার্পণ করবে, তারা বাংলাদেশকে আরও শক্ত কাঁধে গ্রহণ করবে এবং বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবে, সেটাই আশা করেছিলাম। কিন্তু প্রশ্ন এখন ঘুরে ফিরে যাচ্ছে তাদের মধ্যে বাকবিধানটা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন, এবং আমি দেখেছি যে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দিচ্ছে। মানে কেন দিচ্ছে? একটা রাজনৈতিক দলকে তারা যদি রাজনৈতিক করতে চায় বা আবির্ভাব ঘটাতে চায় নিজেদের, বাংলাদেশের কোনো প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী, তাদেরকে কোনো প্রোটোকল দিতে পারে? এক। দ্বিতীয়ত, যে ফাংশনগুলো হচ্ছে, নেতাদের যাতায়াত থেকে শুরু করে খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গার সুযোগ সুবিধা এবং অনুষ্ঠানস্থল সাজানোর যে খরচ, এই খরচটা বহন করতেছে কে? তত্ত্বাবধায়ক সরকারকে অবশ্যই এই জিনিসটা খুলে বলতে হবে, অথবা অ্যাথরিটি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই বলতে হবে তাদের খরচ বহন করতেছে কে। তাহলে সরকার কি আরেকটা ফাঁদ পাততেছে, যে ফাঁদে আমরা জাতি হিসেবে পড়ে গেছি বা দেশের জনগণ ভুক্তভোগী হিসেবে ভোগ করতেছি? কারণ বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামায়াতে ইসলাম, চরমোনাই, হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। তারা যদি কোনো একটা অনুষ্ঠান করে বা সমাবেশ করে, সে খরচগুলো কিন্তু সংগঠনের লোকগুলোই করে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই সংগঠনের সক্ষমতা এখনও কিন্তু সেইভাবে তৈরি হয়নি। তাহলে তাদের সমাবেশের খরচগুলো দিচ্ছে কে? এবং এই যে বিশেষ প্রোটোকল, এগুলো দিচ্ছে কে? এবং যেভাবে পালন করতেছে সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ, উঁচু গলায় কথা বলতেছে, সত্যিকার অর্থে তারা কি এইভাবে এই কণ্ঠে কথা বলতে পারে? রাষ্ট্রের বিভিন্ন কাঠামো নিয়ে, বিভিন্ন অর্গ্যান নিয়ে, বিভিন্ন ব্যক্তি নিয়ে যেভাবে কথা বলতেছে, এটা আসলে ধৃষ্টতার সমরূপ। আমার খুব জানতে ইচ্ছে করে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদের কি কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে কি না, বা মানুষের অনেক বিষয় যেগুলো বিশৃঙ্খল অবস্থায় এবং বিশৃঙ্খলা ঘটতেছে বাংলাদেশে, সেগুলোকে কি চোখের আড়াল করার জন্য ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সব কিছুকে পাশ কাটিয়ে সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে নির্বাচন হওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেয়া, এটার জন্যই আমরা অপেক্ষা করতেছি। ধন্যবাদ সবাইকে।